We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির পতন এক আদর্শহীন রাজনীতির অবধারিত পরিণতি, এভাবেই আলোচনাটা শুরু করা যায়। কিন্তু এমন এক দল যারা অভিষেকেই এক অন্য রাজনীতির কথা বলে আলোড়ন তুলেছিল গোটা দেশে। কদিন আগে পর্যন্ত বিভিন্ন সমীক্ষাতে জানানো হতো যে প্রধানমন্ত্রী পদে অরবিন্দ কেজরিওয়াল কত মানুষের সমর্থন পাচ্ছেন। এমন নয় যে সেই সংখ্যাটা বিরাট ছিল, কিন্তু তার নাম তো ছিল। অশোক গেহলট বা ওমর আব্দুল্লাহ বা পিনারাই বিজয়নের নাম তো ছিল না। সেই দল কর্পূরের মতো উবে যাবে? হ্যাঁ, এই তথ্যগুলো দিয়েই অরিন্দম শীল কর্পূর 2 নতুন ছবিও বানাতেই পারেন। 2011 সালের আন্না আন্দোলনের পর মেটিওরিক রাইজ এক উল্কার গতিতে ভারতের রাজনৈতিক আকাশে আত্মপ্রকাশ করেছিল এক নতুন শক্তি, আম আদমি পার্টি। দুর্নীতি বিরোধী আন্দোলনের ঢেবে ভেসে উঠে আসা এক দল শুরুতে নিজেকে জনগণের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছিল, বলেছিল আমরা আম আদমি পার্টির দল, ম্যাঙ্গো পিপলের দল। রাজনীতি থেকে আদর্শের মৃত্যু ঘটছে, বলতে চাইছি আসলে রাজনীতি থেকে মূল্যবোধের মৃত্যু ঘটেছে। এই ধারণার বিরুদ্ধে এক ধরনের রেজারেকশন, এক প্রত্যাবর্তন বলেই দেখা হচ্ছিল তাদের উত্থানকে। অরবিন্দ কেজরিওয়াল একজন সাবেক আমলা, যিনি একসময় দিল্লির বুকে শতাব্দী প্রাচীন কংগ্রেস আর বিজেপির বিরুদ্ধে লড়াই করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাকে দেখুন, তিনি আজ আর নিজের শহরেই থাকেন না। তাকে খুঁজতে হলে আপনাকে যেতে হবে দিল্লির বাইরে। দিল্লিতে আম আদমি পার্টি সরকারের জনগণের জন্য বানানো সেই দিল্লি মডেল আজ খন্ডার বললেও কম, এক ধ্বংসস্তূপের কিনারায়। আম আদমি পার্টি এখন দিল্লিতে হারাচ্ছে ঘর, হারাচ্ছে লোক, হারাচ্ছে কৌলিন্য, এবং এর নেতৃত্বের ভূমিকায় থাকা কেজরিওয়াল এখন পাঞ্জাবে ব্যস্ত, যেন দিল্লির প্রতি তার আর কোনো দায় নেই। কে যেন বলেছিলেন, দিল্লি কা লাড্ডু জো খায়া वो পছতায়া, जो नहीं খায়া वो भी পছতায়া। অরবিন্দ কেজরিওয়াল অবশ্য লাড্ডু খেয়েছিলেন। একসময়ের বিকল্প রাজনীতির চূড়া থেকে পতন, এই ইতিহাসটা দেখুন। আর এইখানেই আসল প্রশ্ন হচ্ছে, এক রাজনৈতিক দল যার জন্ম হয়েছিল একটি নৈতিক সংকল্প থেকে, বিশাল করে সেই মরাল গ্রাউন্ডের কথা বলা হয়েছিল। যাদের মনে নেই তাদের মনে করিয়ে দিই, আম আদমি পার্টি থেকে বলা হয়েছিল এই দলে তারাই প্রার্থী হবে যাদের সেই এলাকার মানুষেরা পছন্দ করবে। মানুষের সামান্যতম বিরোধিতা থাকলে তারা প্রার্থী হবেন না। এই দল জানিয়েছিল চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে দেওয়া হবে সব হিসেব নিকেশ। এই দল জানিয়েছিল দুর্নীতির অভিযোগ থাকলেই তাকে পদত্যাগ করতে হবে। সেসব নৈতিকতা যমুনার জমে থাকা পচা খালে ভেসে গেছে। কিন্তু তা এত দ্রুত পথ হারালো কেন? আসছি সে কথায়, বিরতির পর। সঙ্গে থাকুন। শুরুতে আপ রাজনীতি মানেই অ্যাবসলিউট ট্রান্সপারেন্সি, 100% স্বচ্ছতা, ভরসা আর জনমুখী সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। না, তারা কোনো আদর্শের কথা বলেননি যে আমরা সাম্যবাদী, সমাজতন্ত্রী, বলেননি যে তারা গান্ধীবাদী, বলেননি যে তারা কোনো নির্দিষ্ট মতামতকে ধরে এগিয়ে যেতে চান। কিন্তু কেবল দুর্নীতির বিরুদ্ধে লড়ব, মানুষের কাজ করব, এই প্রতিশ্রুতি দিয়ে 2015 সালে কেজরিওয়াল নেতৃত্বাধীন আপ দিল্লির 70টি আসনের মধ্যে 67টি আসন পেয়ে এক ঐতিহাসিক জয় অর্জন করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন এটা রাজনীতির গণ অভ্যুত্থান। কিন্তু তার ঠিক এক দশক পরে দলটি এখন আত্মরক্ষায় ব্যস্ত। রাজ্যে গোহারান হেরেছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, একের পর এক কাউন্সিলর দল ছেড়ে চলে গিয়েছেন, সাংগঠনিক স্তরে ধস নামছে, আর ঠিক তখন কেউ নেই। কোথায় মনীষ সিসোদিয়া, রাঘব চড্ডা? কোথায় অরবিন্দ কেজরিওয়াল? নেতৃত্বের অনুপস্থিতি স্পষ্ট, আরো স্পষ্ট তাদের হতাশা। দিল্লি, যা নাকি আপের জন্মভূমি, আজ কার্যত কেজরিওয়াল শূন্য। তিনি আর সাংবাদিক সম্মেলনে আসেন না, বিক্ষোভে দেখা দেন না, রাস্তায় নেমে সরকারি নীতির বিরুদ্ধে আওয়াজ তোলেন না।
জুন মাসে যখন অতীশীকে পুলিশ তুলে নিয়ে যায় তখন তিনি দিল্লিতে ছিলেন না, ছিলেন পাঞ্জাবে। সোশ্যাল মিডিয়ায় একটি মাত্র বিবৃতি ছাড়া আর কিছুই করেননি, মানে বিবৃতি দিয়েই দায় খালাস। অথচ একসময় তিনিই ছিলেন সেই মুখ্যমন্ত্রী যিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ শুনতেন, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলতেন। সেই কেজরিওয়াল এখন যেন নিজের অতীত সত্তাকেই অস্বীকার করছেন এবং যা করছেন তা মানুষের সামনে খুব স্পষ্ট। তিনি পাঞ্জাবে ভবিষ্যৎ খোঁজার কৌশল নিয়ে ব্যস্ত, কারণ জানেন পাঞ্জাব চলে গেলে এমএলএ পেনশন ছাড়া আর কিছুই পড়ে থাকবে না। তাই দিল্লিতে জনপ্রিয়তা হারানোর পর কেজরিওয়াল পাঞ্জাবে নতুন রাজনৈতিক সমর্থন ভূমি তৈরি করতে চাইছেন, কিন্তু পাঞ্জাবে কংগ্রেসও ঘুরে দাঁড়াচ্ছে। কেজরিওয়ালের অতি সক্রিয়তা সেখানে দিল্লিওয়ালা হস্তক্ষেপ বলে দেখা হচ্ছে, যা পাঞ্জাবের আঞ্চলিক গর্বের সঙ্গে তৈরি করছে নতুন সংঘাত। পাঞ্জাব আপ বিধায়কদের বড় অংশ না হলেও এক অংশের বক্তব্য এটা অনধিকার চর্চা। উনি দিল্লিতে ডুবিয়েছেন, এবারে পাঞ্জাবে দলকে ডোবাতে এসেছেন। এই গুঞ্জন থামাতে কেজরিওয়ালকে রীতিমতো গুপ্তচর বাহিনী তৈরি করতে হয়েছে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। তিনি খুব ভালো করেই জানেন যে যদি পাঞ্জাবেও তারা ক্ষমতা হারায় তাহলে আপ কার্যত অস্তিত্ব সংকটে পড়বে, কারণ দিল্লি তারা ইতিমধ্যেই হারিয়েছে। তখন তারা জাতীয় দলের স্বীকৃতিও হারাতে পারে, আর্থিক দিক থেকেও সমস্যায় পড়বে, দলের সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষা মুখ থুবড়ে পড়বে। ইনফ্যাক্ট সম্প্রসারণের কথা আপ নেতারা আর ভাবছেও না। গুজরাটের সদ্য জেতা আসনের বিধায়ক নাকি বিজেপি মন্ত্রীর বাড়িতেই বৈঠক সেরেছেন। আসলে আদর্শহীন এক দলে মূল্যবোধ যখন ক্ষয়ে যায় তখন তাদের দরকার হয় এক ক্যারিজম্যাটিক নেতা যিনি জয় এনে দেবেন, কিন্তু সেই জয় এনে দিতে না পারলে দলে থাকার অর্থ খুঁজে পান না ওই দলের নেতারা। আসি পরবর্তী আলোচনায় আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। হ্যাঁ, আদর্শহীনতাই পতনের মূল কারণ। আপের সবচেয়ে বড় সংকট আদর্শহীনতা। দুর্নীতি বিরোধী আন্দোলন থেকে উঠে এলেও দলটি আদর্শগত অবস্থান গড়ে তুলতে পারেনি। কোন অর্থনীতিকে তারা সমর্থন করে? তাদের জাতিগত বা ধর্মীয় রাজনীতি নিয়ে অবস্থান কি? কেন্দ্র রাজ্য সম্পর্ক বা ফেডারেল কাঠামো নিয়ে তাদের নীতিগত দর্শন কি? এই প্রশ্নগুলোর কোনো সুস্পষ্ট উত্তর নেই। একটা সময় কেজরিওয়াল হিন্দু ভোট টানতে হনুমান চালিসা পড়ে প্রচারে গিয়েছেন, আবার অন্য সময় সংখ্যালঘু ভোটারদের মন জেতার জন্য উল্টো বক্তব্য রেখেছেন। এই দ্বিচারিতা মানুষ টের পেয়েছে। রাজনৈতিক সুবিধাবাদের জন্য একের পর এক রণনীতিগত ইউটার্ন দলটির বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করেছে। ভারতের রাজনীতিতে উল্কাগতি উত্থান ও পতন চক্র নতুন তো কিছু নয়। আপই একমাত্র দল নয় যারা এই পরিণতির মুখোমুখি। অতীতে চরণ সিং এর লোকদল, দেবেগৌড়া জনতা দল কিংবা রাজ ঠাকরের এমএনএস, এইসব দলও একসময় আলোচনা কেন্দ্রে ছিল, কিন্তু আদর্শ, সাংগঠনিক কাঠামো ও দীর্ঘমেয়াদী ভিশনের অভাবে হারিয়ে গেছে। ভারতের রাজনৈতিক ইতিহাস বারবার প্রমাণ করেছে কেবল ক্ষোভ বা আবেগের ওপর ভর করে কোনো দল টিকে থাকতে পারে না। শক্ত সংগঠন, আদর্শ, জনগণের সঙ্গে স্থায়ী সম্পর্ক না থাকলে যে কোনো দল একসময় হারিয়েই যায়। আপের পতন কেবল এক দলের পতন নয়, এটি ভারতের রাজনৈতিক সংস্কৃতির এক পাঠ। কেবল চটকদারি কথা বলে মানুষকে আজ বোকা বানানো কঠিন। আরো কঠিন যখন মানুষ এক ট্রানজাকশনাল পলিটিক্স বুঝে ফেলেছে। আমার জন্য কি করেছেন, আমরা কি পেয়েছি, এগুলো আজ সাধারণ মানুষ ভাবে, তারপরে ইভিএম এর বোতাম খুঁজে নেয়। রাজনীতিতে বিকল্প গড়ে তোলা সহজ নয় এবং সেটি ধরে রাখা আরো কঠিন। কেজরিওয়াল যদি সত্যি জনতার নেতা হয়ে উঠতেন তবে এই সময় তিনি দিল্লিতে থাকতেন, মানুষের পাশে দাঁড়াতেন, দলকে ধরে রাখতেন। তিনি তো মমতার পরিচিত, একটু জেনে নিতে পারতেন হয় এবার নয় নেভার বলার পরে 2001 সালে তৃণমূল কংগ্রেস জোটে লড়ে তৃণমূল এই বাংলায় 7টা, হ্যাঁ মাত্র 7টা আসন পেয়েছিল। হেরে যাবার পর ভোট লুট ইত্যাদি হাজার একটা অভিযোগ তুলেও তিনি রাস্তা ছাড়েননি। লড়ে যাচ্ছেন তেজস্বী যাদব, লড়ে যাচ্ছেন অখিলেশ যাদব, মার খেয়ে জেলে গিয়েও লড়েছেন চন্দ্রবাবু নাইডু, কিন্তু কেজরিওয়ালকে দেখুন, পালিয়েছেন দিল্লি ছেড়ে। তিনি পাঞ্জাবকে বেছে নিয়েছেন, যেখানে হয়তো শেষ ভরসার জায়গা খুঁজে পাওয়া যায়। কিন্তু ইতিহাস বলে
যারা নিজের ঘর ছেড়ে পালায় তারা বাইরেও বেশি দিন ঠাঁই পায় না। না, নিদান হেঁকে দিচ্ছি না, রাজনীতি আর ক্রিকেটে কখন যে কি হয় কেউ জানে না। আপো হয়তো এখনো পুরোপুরি শেষ হয়নি, কিন্তু স্পষ্টতই তারা সেই পথেই হাঁটছে, যে পথ ভারতের অনেক আন্দোলনজাত দলের শেষকৃত্যের মিছিল হয়ে গেছে। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens